প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিটো টাটার প্রেজেন্স পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। আমরা আবারও একটু আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গাজীপুরের সন্তান ক মোহাম্মদ হক স্যার, আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন করে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক স্যার আছেন, স্যার স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার নাজমুল হুদা এবং আছেন ডক্টর গোলাম রহমান, আছেন চৌধুরী শহীদ কাদের, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হুদা স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আসলে যে কথাগুলি বলছিলাম যে সাম্প্রতিক সময় গাজীপুর নির্বাচন বা নির্বাচনের পরপরই ফলাফল প্রত্যাখ্যান করা কিংবা মেজর মিজান তার বিষয়টিকে নাটক বলে আখ্যা দেয়া, মানে এই বিষয়গুলো কিন্তু অহরহই কিন্তু আমাদের রাজনীতিতে ঘটছে। অর্থাৎ ঘটনা ঘটলে আমরা কেউ দায় নিব না বা এগুলি ঘটতেই থাকবে, এগুলো খুব বেশি অস্বাভাবিক কিছু না, এরকম একটি ব্যাপার। আপনার কাছে কি মনে হয়? না, আমি খুবই আপসেট হয়েছি ওই মেজর মিজানের যে ঘটনাটা যদি সত্যি হয়, এবং আমি যেভাবে দেখলাম তাতে মনে হচ্ছে যে এর মধ্যে যথেষ্ট সততা রয়েছে। এবং মেজর মিজানকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডে তাকে বিএনপি থেকে বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট বিভিন্নভাবে দেওয়া হয়েছে। হি ইজ কোয়াইট কেপেবল অফ ডুইং ইট। এবং সেটার জন্য আমার যেটা বিশ্বাস হচ্ছে সেটা হচ্ছে যে আজকে পোলিং সেন্টারে পোলিং এজেন্ট নাই, এটার একমাত্র কারণ এটাই হবে যে দ্য হোল ইন্টেনশন ওয়াজ নট টু গো ফর দ্য ইলেকশন, কিন্তু ইলেকশনটাকে সামহাও আর আদার পলিউট করা বা সেটাকে দূষিত করে বিশ্ব সমক্ষে সেটাকে উপস্থাপিত করা। এই পার্টিকুলারলি মেজর মিজানের এই ঘটনাটার পরে আমার সেটাই মনে হচ্ছে। ইটস কোয়াইট কনসিস্টেন্ট যে তার এই ঘটনা বা আরও যে কয়েকজনের কথা আপনারা বললেন যারা এই একই রকমের মিশনে ছিল এবং সেখানে তারা এইভাবে নির্বাচনকে বানচাল করার জন্যে গোপনে গোপনে কিছু কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে কাউকে। এটা যদি সত্যি হয় এটা খুবই দুঃখজনক। কারণ বিএনপির মতো একটা গণতান্ত্রিক মনা একটা দল, তাদের যদি এজেন্ডা এরকম থাকে একটা নির্বাচনকে কলুষিত করার ব্যাপারে, তাহলে এটা অতি দুঃখজনক একটা ব্যাপার। তবে এটা হয়তো আমার মনে হয় একটা ডেসপারেশন থেকেও হতে পারে। দে আর ডেসপারেট। তারা জানে যে এই সরকার কোনোদিন তাদেরকে ক্ষমতা আসতে দেবে না, এবং সে কারণে তারা ক্ষমতা আসতে পারবে না, এবং ক্ষমতা আসার জন্যে দেবে না, এবং সেজন্য তারা ক্ষমতা আসতে পারবে না। এবং সেই কারণেই হয়তো তাদের বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক পথ খুঁজে তারা বের করার চেষ্টা করছে। এবং তার মধ্যে ওয়ান অফ দি মেজর ফোকাসটা হচ্ছে ইন্টারন্যাশনাল। অর্থাৎ এখানে স্থানীয়ভাবে আমি কিছু করতে পারছি না, কিন্তু আমি যদি এই সরকারকে এক্সপোজ করতে পারি ইন্টারন্যাশনালি যে তারা ডেমোক্রেটিক মনা না, তারা ডেমোক্রেসি এখানে কিন্তু স্যার, এই যে ঘটনা আমি বলছিলাম যে একজন রাষ্ট্রদূত আমাকে ফোন করে জানতে চাওয়া বা ইংরেজিতে এটা তর্জমাটা কি হবে তিনি যখন গত রাতে জানতে চাইলেন, তাহলে কি বিএনপির পক্ষ থেকে ভুল বার্তা কি আন্তর্জাতিক অঙ্গনে গেল না? না, সেটা তো অবশ্যই এখন তো সেটা বুমেরাং হয়েছে। ইনফ্যাক্ট আমরা যেটাকে বুমেরাং বলি, যেটা যেভাবে করার ইচ্ছা ছিল সেটা তাকে উল্টাভাবে তাকে আক্রান্ত করেছে। এবং সেটাই এখন হ্যাঁ, না হলে এটা সাকসেসফুল একটা হয়তো অপারেশন হতো সেভাবে। তো সেই জন্য আমি ফিল করি যে এখানে কিছুটা হলেও তাদের ভুল পলিসি তারা অনুসরণ করেছে, অথবা ততটা সতর্কতামূলকভাবে তারা এই জিনিসটাকে এক্সিকিউট করতে পারেনি, যে কারণে এখানেও একটা কাঁচা কাজ হয়েছে বলতে হবে। তাহলে স্যার, কাঁচা কাজের মাসুল তো আসলে রাজনৈতিক দলগুলো নিতেই হবে, পেতেই হবে। আমি হতাশ হয়েছি এই কারণেই যে ডেমোক্রেসি যারা আপহোল্ড করতে চায় সেই সমস্ত দলের মধ্যে যদি এই ধরনের প্র্যাকটিস থাকে, তাহলে আমরা কতটুকু আগামীতে তাদের উপর ভরসা করতে পারবো গণতন্ত্রকে সুসংহত করার ব্যাপারে। এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহের কারণ এখন হচ্ছে মাইন্ডের মধ্যে। আমি মনে করি যে যদি এটা সত্যি হয়ে থাকে, আই হোপ বিএনপির এখনও একটা ভাবমূর্তি নিয়ে তারা অবস্থান করতে চায় এবং জনগণের যথেষ্ট সমর্থন এই দলটির প্রতি রয়েছে। তাদের যদি সেই জনগণের আস্থাটাকে তারা এনজয় করতে যদি চান, তাহলে এই সমস্ত প্র্যাকটিস থেকে তাদের দূরে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমি গোলাম রহমান স্যারের কাছে যেতে চাই। স্যার, আসলে নির্বাচন সুষ্ঠু করা
মানে একেবারে গণতন্ত্র সুসংহত করা শুধুমাত্র সরকারি দল বা সরকারেরই দায়িত্ব, আর অন্য কারো কোনো দায়িত্ব নয়। আমরা গণমাধ্যমের যে চিত্রটি দেখি প্রতিদিন, যে ব্রিফিংগুলি হয়, অন্তত এই ব্রিফিংগুলি কাভার করে আমাদের অভিজ্ঞতাটা আসলে এরকম। স্যার, আপনার কাছে কি মনে হয়? শুধু আমরা গণমাধ্যমের কাছে কি প্রত্যাশা করি, গণমাধ্যমের কাছে যা প্রত্যাশা করি সেই একইভাবে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছেও একই রকম আমরা প্রত্যাশা করি। প্রত্যাশা করি এই যে আমাদের এই সমাজে গণতান্ত্রিক চর্চা হবে এবং গণতন্ত্র আমাদের পরিষ্কার একটি উন্নত মানের গণতন্ত্র আমরা পাব। কারণ গণতন্ত্র রাতারাতি হয় না, গণতন্ত্রের জন্য সময়ের নিয়ে অপেক্ষা করতে হয়। এবং আমাদের যে গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা, সেটিকে যদি উপলব্ধিতে আমরা না আনতে পারি, রাজনৈতিক দল হিসেবে যদি আমরা উপলব্ধিতে না আনতে পারি, তো তাহলে তো ওই কাজ আর কথা সবসময় ভিন্ন হবে। এবং যখন আমরা দেখছি যে আজকে যদি এই শিডিউল ঘোষণার পর থেকে এই গাজীপুরের নির্বাচনকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের যে প্রার্থী জাহাঙ্গীর আলম সাহেব, তিনি কিন্তু শুরুতে এতটা পপুলার ছিলেন না, এটা আমরা বিশেষভাবে আমরা দেখেছি। কিন্তু তার কার্যক্রম, তার যে জনগণের সাথে তার যে মেলামেশা এবং তার যে জনমুখী একটা একটা মিথস্ক্রিয়া, তার যে অ্যাক্টিভিটিস, এগুলো যেমন তাকে ক্রমান্বয়ে পপুলার করেছে। একই সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কিছু প্রায় 25% ফ্লোটিং ভোট আছে। এই ফ্লোটিং ভোট মানে তারা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নিজেদের মতামতকে পরিবর্তন করে ভোট দেওয়ার কথা বিবেচনা করেন। সুতরাং ওই যে যারা ফ্লোটিং কিংবা যারা যারা দোদল্যমান থাকেন, যারা কি করবেন এখনও নির্ধারিত নন, তারা কিন্তু একটা ডিসিসিভ ফ্যাক্টর। তো সুতরাং তাদেরকে ছোট করার কোনো সুযোগ নেই। সেইখানে জাহাঙ্গীর আলম কিন্তু তাদের ভোটগুলো তিনি পেয়েছেন। সুতরাং বুঝতে হবে যে জনগণের সাথে থেকে রাজনীতি না করলে রাজনীতি করা যাবে না। শুধু অভিযোগ করে, শুধু আশঙ্কা করে, শুধু প্রতিবাদ করে তো জনগণের মন জয় করা যাবে না। আমরা এর আগে খুলনা নির্বাচনের কথা যদি আজকে মনে করি, তাহলে দেখব যে সেখানেও কিন্তু একইভাবে বিএনপি শুরু থেকেই ওই শুধু তারা অভিযোগ করেছে, আশঙ্কা করেছে ইত্যাদি। কিন্তু পরবর্তীতে কী হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে এবং ত্রুটি বিচ্যুতি কিছু কিছু হয়নি তা নয়। এবং আমরা এটাও মনে করি যে আমাদের দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক যে পট যে আবহ, তাতে করে 100% একেবারে সুস্থ নির্বাচন এটিকে আশা করা যায় যে স্যার একটা গল্প, মানে আমরা প্রায়শই একটি গল্প মনে পড়ে, বিশেষ করে জাফরুল্লাহ স্যারের কাছ থেকে হয়তো আমি শোনার চেষ্টা করব যে অতি কৌশল, যে প্রতি ঘন্টায় ঘন্টায় ব্রিফিং, এবং সেই একটি রাখাল বালক এবং বাঘের গল্পটি, যে বনের ধারের রাখাল বালক, যে বাঘ এসেছে চিৎকার করতে থাকলো। সত্যি যেদিন বাঘ আসলো, কেউ কিন্তু সেই রাখাল বালককে আর বাঁচাতে যায়নি। এটি একটি দিক। স্যার, আপনি গণমাধ্যমের কথা বলছিলেন এবং গণমাধ্যমের আসল কাজটি কি? আমরা যেমনটা দেখেছি যে বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলোতে কি হয়েছিল, বা স্থগিত করার পর সেখানকার ভোটাররা, প্রার্থীরা, তারা কি করেছিলেন আমরা কি জানি, বা গণমাধ্যম কি সেই খোঁজ খবর করার চেষ্টা করেছে? আমরা সহকর্মী সাদাত হাবিবি সেতু সেই সময়টাতে সেখানে ছিলেন এবং তিনি দেখিয়েছেন, বা আমাদের এটিএন নিউজের যিনি আছেন তিনি মুন্নি সাহা সেখানে ছিলেন, এবং তারা কিন্তু মোটামুটি সেখানে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে তারা অনুতপ্ত এবং তারা এখন আবার নতুন করে ভোট চান, সেখানে ভোট গ্রহণটি যেন শুরু হয়ে যায়। আমরা একটু সেকেন্ডের ফলাফলটি একটু দেখে কি ঘটেছিল দেখে আমরা আলোচনা ফিরবো। গাজীপুরের নগরপিতা ঠিক করতে দিনভর চলেছে নির্বাচন, এবং এই নির্বাচনে প্রায় 425টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, এবং এই ভোট গ্রহণের মধ্যে আমরা অধিকাংশ ভোট গ্রহণ কেন্দ্রেই দেখেছি যে একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে কিন্তু এর বিপরীত চিত্র দেখেছি, এবং টঙ্গী এলাকার 3টি সড়কে এই আমাদের চোখে পড়েছে যে এই সড়কগুলোতে আসলে নির্বাচন কেন্দ্রে ভোট নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা গুজব উঠেছে, এবং এগুলোর ভিতরকার যদি কথা বলতে যাই তবে বলতে হবে এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের মূল যে দুই প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ বিএনপির যে দুজন প্রতিদ্বন্দ্বী, তার থেকে বড় মুখ্য বিষয় হয়েছে অভ্যন্তরীণ, অর্থাৎ ওই ওয়ার্ড ভিত্তিক
যে রাজনীতি, সেই রাজনীতিতে আসলে কে শীর্ষ হবেন, কে পরে হবেন, সেই ভোটের জনপ্রিয়তা এবং তাকে কেন্দ্র করেই কিন্তু ভোট কেন্দ্রে কিছুটা উত্তেজনা ছড়িয়েছে এবং একটি কেন্দ্রের কিন্তু ভোটও স্থগিত করেছে প্রিজাইডিং অফিসার এবং সেগুলোর ছবি আপনারা দেখছেন। এবং স্থানীয়দের দাবি যে সকাল 8টার পরে ভোট গ্রহণ শুরু হলেও এই 1 ঘন্টার মাথায় সেই ভোট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এবং বড় অভিযোগ এসেছে যেই 3 জনকে নিয়ে সমালোচনা, তারা কিন্তু 3 জনই আওয়ামী লীগের লবিংয়ে রাজনীতি করে থাকেন। যদি দূর থেকে এই জিনিসগুলো দেখা হয় তাহলে হয়তো অনেকেই জাতীয় নির্বাচন বা জাতীয় ইস্যুগুলোর সাথে এই ইস্যুগুলো মিলিয়ে ফেলার সুযোগ দেখেন এবং অনেকেই হয়তো ভাবতে পারেন যে মেয়র প্রার্থীরা আসলে এই ইচ্ছাকৃতভাবে ভোটকে তাদের করার জন্যই আসলে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আদতে আমরা দেখতে পেরেছি যে সকল কেন্দ্রে এরকম সংকট দেখা হচ্ছে তার বেশিরভাগই আসলে মূলত অভ্যন্তরীণ ওয়ার্ডের কাউন্সিলরদের যে সমস্যা, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের যে সমস্যা তাকেই কেন্দ্র করে। গ্রাম হলো 27 ওটা, আর এটা হলো খর্দুর গ্রাম। তিন কাউন্সিলরই আমলি করে, তিন আমলি লীগের এমন সমস্যা। তাহলে কি ভোটের বদনাম হইতেছে না? আপনাদের গাজীপুরবাসীদের তো বদনাম হইতেছে। যদি আমি এগুলোর বাইরে আসলে গাজীপুর সিটি নির্বাচন হিসেব করে দেখি তাহলে সকালের এই চিত্র আপনাদেরকে অন্য এক ধরনের সুবাতাস দিবে এবং এই চিত্রটি আসলে বেশিরভাগ কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যেখানে নারী পুরুষ যারাই ভোটার ছিলেন তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছেন এবং ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা ভোট দিয়েছেন। এবং গাজীপুরে আসলে মূলত নারী ভোটার এবং শ্রমিক ভোটার টঙ্গী এলাকায় একটা বড় ফ্যাক্টর হবে বলে বারবারই আলোচনা এসেছিল এবং আমরা কিন্তু নারী ভোটার এবং শ্রমিক ভোটার উভয়কেই আসলে বেশ সন্তুষ্টির স্বরে সকালবেলা ভোট দিতে দেখেছি। কোনো ধরনের ভয় ভীতি ছিল কিনা? এমনি খুব আরাম করে ভোট দিতে পেরেছেন? কোনো সমস্যা হয়নি তো? জি না, খুব আরামে নিরাপদে ভোট দিছি, ইনশাল্লাহ কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নাই। আপনাদের লাইন তো একটু ছোট, মেয়েদের লাইন, মহিলাদের লাইন দেখলাম অনেক লম্বা। তো মহিলা ভোটার কি এবার গাজীপুরে বেশি নাকি? জি, মহিলার সংখ্যা এমনিতেই অনেক বেশি আমাদের দেশে, আমাদের নারী অনেক আর কি বেশি আর কি, আমাদের ছেলেরা খুব কম। তো আমাদের অনেক কর্মী আছে এখনো আসে নাই, তো তাদের হয়তো আরো পরবর্তী হয়তো ভিড় হতে পারে আর কি। যারাই ভোট দিয়েছেন তারা চেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থী মনোনীত হবেন, কারণ সবাই তাদেরকে কিছু প্রত্যাশা দিয়েছেন, কিছু আশা দিয়েছেন, কিন্তু এই আশার কতটুকু বাস্তবায়ন হবে তা হয়তো সময় বলে দিবে। সাদাত হাবিব সেতু, টঙ্গী, গাজীপুর। জাফরুল্লাহ, আপনার কাছে আমি আসতে চাই এই প্রতিবেদনটি সূত্র ধরে। আমার হাতে এই মুহূর্তে সেখানকার কাউন্সিলরদের যে ফলাফলটি সেগুলি হয়তো গণমাধ্যমে ওইরকমভাবে আসেনি বা কেউ হয়তো গুরুত্বের চোখে দেখে না। যেখানে আমার হাতে যে প্রায় 38টি কাউন্সিলর, মানে এর মধ্যে আবার 16 জন বিদ্রোহী সহ, মানে 38টি আওয়ামী লীগ জিতেছে, 14টিতে বিএনপি জিতেছে, জামাত জিতেছে একটিতে, জাতীয় পার্টি একটিতে এবং স্বতন্ত্র জিতেছে একটিতে, আর 2টিতে স্থগিত আছে। এই হচ্ছে মোটামুটি চিত্রটি। তাহলে তারা যদি সেখানে প্রতিনিধি দিতে পারে, তারা যদি জয়লাভ করতে হতে পারে, তাহলে এই যে ঢালাও অভিযোগটি আমরা শুনি যে একেবারে নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করছে, আপনার কি মনে হয় না যে শুধুমাত্র রাজনীতি? ব্যাপারটা তো আমি আগেও বলেছি যে এখানে একটা ওয়ার্ডের কমিশনার আর পুরা গাজীপুরের, এটা দুটার মধ্যে ভিন্ন। টোটাল গাজীপুরের নির্বাচনে একটা দলকে 26-2700 পোলিং এজেন্ট দিতে হয়, আর এখানে একটা ওয়ার্ডে 8-10-20 জনের ব্যাপার, সুতরাং সেটা অনেক ছোট কাজ, নিজেদের মধ্যে আত্মীয় স্বজন দিয়ে হয়ে যায়। পলিটিক্যালি এরা না নামলে হবে না। আর তাছাড়া দ্বিতীয়ত যেটা হলো কি, নির্বাচন পুরাপুরি সুষ্ঠু হয়নি। একবারে যে ঢালাওভাবে না বললেও এটা বলা যাবে, নিশ্চয়ই কিছু না কিছু কোথায় কোথায় হয়ে যায়, কিছু না কিছু হচ্ছে। এবং এটা মনে রাখতে হবে, 425টার মধ্যে যদি 5-7% পোলিং সেন্টারে গণ্ডগোল হয় তাহলে ভোটের খেলাটা কিন্তু উল্টা দিকে চলে যেতে পারে। এক একটা ইতে দেখা যায় প্রায় 12,000-12,000-এর মতো ভোটার আছে। মানে যদি 20টা বা 30টা সেন্টার আউট অফ 425টার মধ্যে, তাহলে কিন্তু ভোটের ফলাফলটা ভিন্ন হবে। তাহলে এই ধরনের স্ট্র্যাটেজি মেজর মিজানের যে বিষয়টি আমরা আলোচনা করছি, অর্থাৎ ঠিক একই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে ছিল। মেজর মিজানেরটা একটা হটকারিতা, ভুল। এটা যদি তারা বিএনপির লোকজন তারা বলবে এটা একটা অর্বাচীন কাজ হয়েছে, এইটা একটা পাগলামি ছাড়া কিছু না। স্যার, আমরা একটু চৌধুরী শহীদ কাদের আছেন, নাজমুল হুদা স্যারও আছেন, আমরা দুজনের কাছে যেতে চাই। একজন দর্শকও আছেন এই মুহূর্তে, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ আলামিন বলতেছিলাম গাজীপুরের শিমুলতলি থেকে।
আমার কাছে আমি যতটুকু দেখেছি আমার কেন্দ্রে আমি আমার ভোট এবং আমার পরিবারের যারা আছে ওনারা খুব ভালোভাবে ভোট দিতে পারছে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে এবং ওই জায়গায় আমি প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি। এখন আমার বিএনপির যিনি আছেন ওনার কাছে একটি প্রশ্ন, যে ওনারা কি আসলে দেখতেছে না যে বিএনপির যে অভ্যন্তরীণ কোন্দল, দলীয় কোন্দল, সেটার কারণে যে তাদের পরাজয় হয়েছে, এটা আমার কাছে মনে হয় তারা কি এটা মনে করে না? কারণ মান্নান সাহেবের যারা কর্মী ছিল আমরা এরকম দেখেছি যে তারা হাসান সরকারের পক্ষে কাজ করে নাই, এবং মেয়র মান্নান সাহেব যে আগের মেয়র ছিল তিনি হাসানকে সমর্থন দিয়েছেন এবং ভোটের আগে এরকম অনেক শুনতে আমি দেখতে পেরেছি আর কি, মানে যারা মান্নান সাহেবের কর্মী ছিলেন আগের, তারা হাসানুদ্দিন সরকারের পক্ষে এরকম কার্যক্রম চালায় না। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি যে আভ্যন্তরীণ কোন্দলের কথা বলছেন এবং জি 1 লক্ষ ভোটে জিতেছে, তারা কিন্তু দুপুরের পরে বলেছে সাংবাদিক সম্মেলন করে যে ভোটে কারচুপি হয়েছে, কিন্তু অর্থাৎ তারা যে মিথ্যাচার করে অভ্যস্ত। 1 লক্ষ ভোটে যারা যখন জিতলো কিন্তু একই কথা বলছিল। মোহাম্মদ আলামিন তিনি প্রশ্ন করেছেন এবং নাজমুল হুদার কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তর শুনবো এবং চৌধুরী শহীদের কাদিরের কাছ থেকেও শুনবো। আমরা একেবারে ছোট একটি বিরতি নিয়ে ফিরে এসে এই প্রশ্নের উত্তর শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের যে বিষয় নিয়ে কথা বলছি, যে অনুষ্ঠানে কথা বলছি, নিটোল টাটা প্রেজেন্স পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। নাজমুল হুদা স্যার, আপনার কাছে আসবো। আভ্যন্তরীণ কোন্দলের কথা বলছেন মোহাম্মদ আলামিন, সমুখালী গাজীপুর থেকে। আজকে সব দর্শক আমাদের গাজীপুর থেকেই ফোন করছেন এবং আমরা কৃতজ্ঞ দর্শক, আপনারা যারা দেখছেন ফোন করছেন, আবারও কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের কাছে। স্যার, মানে আভ্যন্তরীণ কোন্দলের কথা কেউ বলছে না বা আসে না, কিভাবে দেখেন? না, আভ্যন্তরীণ কোন্দলটা তো একটা স্বাভাবিক জিনিস, যেটা হয় আমাদের নিজেদের নির্বাচনে। আমরা দেখেছি যে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিশেষ করে আমার এলাকাতে, তাদের অভ্যন্তরীণ কোন্দলের জন্যই এটা প্লাস পয়েন্ট আমরা পেয়েছি। ঠিক একই রকমভাবে আমার মনে হয় গাজীপুরে এটা হবে না, এটা তো বলা যাবে না। কাজে এখানে কিন্তু স্যার এই নির্বাচনের যদি আমরা প্রত্যেকটি বক্তব্য, প্রেস কনফারেন্স বিশ্লেষণ করি, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু ভোট হলে বিএনপি জয়লাভ করবে, প্রচুর ভোটের ব্যবধানে জিতবে, আবার 50% সুষ্ঠু হলে প্রচুর ব্যবধানে বিএনপি জিতবে, 30% সুষ্ঠু হলে বিএনপি জিতবে। এই বক্তব্যগুলি কি শুধু মেঠো বক্তব্য? রেকলেস, এগুলি, এটা কোনো ডেফিনিশন নাই। এই ধরনের বক্তব্য সীমাহীনভাবে, এই যে যেটা কিছুক্ষণ আগে আপনারা ডেমনস্ট্রেট করলেন যে একই ব্যাপারে 21টা থেকে শুরু করে শতাধিক, তারপর 2 শতাধিক, এই টাইপের বক্তব্য তো ইটস রেকলেস থিং। এটা যে কোনোভাবেই হোক দোষী সাব্যস্ত করতে হবে। কাজে ডিগ্রি অফ দোষটা যাতে আরও বেশি প্রখর হয়, সেজন্য এটা বাড়তে থাকে। তা আমি ফিল করি যে এটা নির্বাচনে একটা নেসেসারি ইনসিডেন্সি হচ্ছে যে যারা নমিনেশন পায় না তারা সাধারণত বিপরীত দিকে অবস্থান নেয় এবং সেখান থেকেই কিন্তু দেখা যায় যে একটা দল খুব দুর্বল হয়ে পড়ে। এই নমিনেশনকে কেন্দ্র করে যখন নাকি একটা দল ভেঙে যায় বা দলের মধ্যে একটা দ্বিধাবিভক্তি আসে, তখনই কিন্তু নির্বাচনে তাদের ধসটা নামে। এবং আমি ফিল করছি যে এখানে গাজীপুরে মান্নান ওয়াজ এ ভেরি ফর্মিডেবল ক্যান্ডিডেট। সে তো এর আগে মেয়র নির্বাচিত হয়েছে এবং আই নো হিম পার্সোনালি। আমি সেই জাগদল আমল থেকে তাকে দেখেছি, যখন নাকি প্রথম বিএনপি হওয়ার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠিত হয়েছিল জিয়াউর রহমান সাহেবের সরাসরি তার আদলে। সেই সময় থেকে আমি মান্নানকে চিনি এবং মান্নান ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং, সে সময় কর্মী ছিল, পরবর্তীতে সে নেতা হয়েছে এবং যথেষ্ট জনসমর্থন তার পেছনে ছিল বা আছে। এখন সেখানে তাকে যদি সম্পূর্ণভাবে উপেক্ষা করে নমিনেশনটা আসানুদ্দিন সরকারকে দিয়ে দেওয়া হয়ে থাকে, অন্তত মান্নান কিছু করুক আর না করুক, তার সমর্থক যারা তারা তো সেটাকে মেনে নেবে না। এবং সেটাই হয়েছে আমার মনে হয়, সেটাই ওয়ান অফ দ্য রিজনস
তবে আমি যেটা ফিল করি যে এখানে যেহেতু ষড়যন্ত্রটা অন্য রকমের রূপ নিয়েছে, অর্থাৎ নির্বাচন না করার ষড়যন্ত্র, নির্বাচনটাকে কেন্দ্র করে একটা অন্য টাইপের ফোকাসে নির্বাচনটাকে নিয়ে আসার একটা ষড়যন্ত্র, সেটার দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখা যাবে যে এই সমস্ত ইস্যুসগুলো কিন্তু খুব গৌণ। মুখ্য বিষয়টা ছিল ইন্টারন্যাশনালি এই নির্বাচনটাকে এক্সপোজ করা, প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পনা করা, এবং সেটি ছিল মুখ্য একটা বিষয়। আমরা চৌধুরী শহীদ কাদের আছেন, তিনি নানা বিষয়ে গবেষণা করেন। কাদের একটা জিনিস যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন বক্তৃতা থেকে কিন্তু এটি এখন প্রমাণিত যে আসলেই এই নির্বাচনে জিততে চায়নি বিএনপি, বরঞ্চ নির্বাচন ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। আভ্যন্তরীণ কোন্দল এবং নানা বিষয় থাকা সত্ত্বেও গণমাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি সোচ্চার ভূমিকা দেখেছি বিএনপি। আপনার কাছে কি মনে হয়? আপনি যে কথাটাই বলছিলেন, একটা সময় আমরা আসলে পর্যবেক্ষক, যেই নির্বাচন যারা পর্যবেক্ষণ করেন তাদের মতামতের উপর ভিত্তি করে নির্বাচনটি কতটা প্রশ্নবিদ্ধ সেটা বিবেচনায় আনতাম। এখন গণমাধ্যম নির্বাচনের সবচেয়ে বড় পর্যবেক্ষক, তাদের পর্যবেক্ষণে আমরা যেটা দেখেছি বিএনপি কি বলছে নির্বাচন নিয়ে সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে গাজীপুর এবং সারা দেশের লোক কি বলছে নির্বাচন নিয়ে। সারা দেশের লোক বলছে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আজকে আপনাদের এখানে যে তিনজন গাজীপুর থেকে যে তিনজন ফোন করেছে তাদের কারো কিন্তু নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই, এটা হচ্ছে একদম মাঠের লোকের কথা আর কি। তো সবাই যখন বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেহেতু বিএনপি কি বলছে সেটা কোনো মুখ্য বিষয় নয়। তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গাজীপুরের নির্বাচনে উঠে এসেছে, সেটা হচ্ছে আমরা যারা ইতিহাস পড়ি কিংবা ইতিহাস পড়াই, নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা দেখেছি বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে নির্বাচন এবং রাজনীতির সাথে উন্নয়নের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু এই প্রথম আমরা খুলনায় দেখেছি এবং খুলনার পরে গাজীপুরে দেখেছি নির্বাচন এবং রাজনীতির সাথে, ভোটের সাথে উন্নয়নটা সম্পর্কিত হয়েছে। কিভাবে সেটা বলছি, মাননীয় মন্ত্রী মহোদয় বলছিল এর আগের যিনি মেয়র মান্নান সাহেব গাজীপুরে কিছুই করেননি, সেটা যেমন জনগণকে, গাজীপুরের জনগণকে প্রভাবিত করেছে, পাশাপাশি আরেকটা বিষয় প্রভাবিত করেছে, সেটা হচ্ছে এই প্রায় এক দশক ধরে আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে উন্নয়নগুলো করেছে, গাজীপুরের জনগণ সেটা দেখেছে। বিশেষ করে দৃশ্যমান তিনটা, চট্টগ্রামে যে টানেল, পদ্মা সেতু কিংবা মেট্রো রেল, এই যে উন্নয়ন, বারবার শেখ হাসিনা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদেরকে যদি কেউ ভোট না দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আমরা যে উন্নয়ন করছি সেটা জনগণের কাছে পৌঁছায়নি। তো নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা বলছিল। আমার কাছে স্পষ্টত মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে, জাতিকে যেই মেসেজটা দিতে চেয়েছে, গাজীপুরের লোকজন সেই মেসেজটা গ্রহণ করেছে। এবং এই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন না হোক, স্থানীয় সরকারের এই দুটো নির্বাচনে আমরা দেখলাম উন্নয়নের সাথে ভোটটি সম্পর্কিত হয়েছে। আমাদের আশা বাংলাদেশের যেই পার্টি ক্ষমতায় আসুক, সমস্ত নির্বাচনে, স্থানীয় সরকার বলেন, জাতীয় নির্বাচন বলেন, উন্নয়ন সবসময় ভোটের সাথে সম্পর্কিত হবে। তো বিএনপিও উন্নয়নের দিকে নজর দিবে। এই অপকৌশল কিংবা অপপ্রচার, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে কৌশল, সেগুলো থেকে বের হয়ে জনসম্পৃক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর কাছে আসতে চাই। মাননীয় মন্ত্রী, অনেক রাজনৈতিক চড়াই উতরাই দেখে আপনি আপনার আজকের জায়গায় এসেছেন। আপনি গাজীপুর প্রতিরোধ যুদ্ধের কথা বলছিলেন, সেই মুক্তিযুদ্ধের মার্চ মাসের কথা, সেই যুদ্ধের নেতৃত্ব কিন্তু আপনার হাত ধরেই এসেছিল। আমরা যারা ছোটোখাটো গবেষণা কাজ করি, আমরা একটু খোঁজখবর রাখার চেষ্টা করি। যদি সহজ সাপটা প্রশ্ন যে এই নির্বাচন থেকে বাংলাদেশ কি শিখলো, রাজনীতিবিদরাই বা কি শিখলেন, কি বলবেন? এখন রাজনীতিটা মানুষ চায় সেখানে স্বচ্ছতা, এবং এটা আমি বলতে চাইছিলাম না, আমি আর চেয়েছিলাম যে দেখেন যে জাতীয় দুর্নীতি যেটা, যেমন বেগম খালেদার বিরুদ্ধে যে অভিযোগটা যে এতিমের টাকা আত্মসাৎ করা, কারণ এই পর্যন্ত বিএনপি একবারও বলতে পারে নাই যে এই টাকা দিয়ে ওনারা কী করেছেন, টাকা দিয়ে কোনো এতিমদের জন্য কোনো কোথাও কেউ কাজ করেছেন কি না। এই যে টাকাটা পেলেন, বলে যে আমরা আত্মসাৎ কিনে ব্যাংকে আছে, আমি ওনাদের যুক্তিটাই ধরে নিলাম। তো ব্যাংকে থাকবে কেন, তো এতিমের জন্য কাজ করার জন্য দিয়েছিল, তো সেটার জন্য কিছু করেন নাই কেন। এইটা মানুষকে কিন্তু দারুণভাবে এফেক্ট করছে, এবং তারা যে দুর্নীতির সাথে খুব জড়িয়ে গেছে বিগত নির্বাচনে, অর্থাৎ ক্ষমতায় থাকার কালীন, সেই সমস্ত জিনিসগুলো মানুষকে খুব প্রভাবিত করেছে। যে এখন মানুষ চায় যে দুর্নীতিমুক্ত একটা, এবং এই গত 14 সালে নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে, অর্থাৎ না এসে নির্বাচন বানচাল করার জন্য যে সমস্ত অপকর্ম করেছিল, সেটা
কখনোই রাজনীতির বিরুদ্ধে ছিল, কিন্তু এই হত্যা, অগ্নিসংযোগ এগুলো ছিল না। আমরাও এই আওয়ামী লীগ 70 বছরের মধ্যে 20 বছর আমরা ক্ষমতায় ছিলাম। পাকিস্তান আমলে 2 বছর, বঙ্গবন্ধুর সময় 3.5 বছর, এখন 14.5 বছর সেগুলো ছিল। এই 20 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, 50 বছরে কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে। কিন্তু এই নাশকতামূলক কাজ, সন্ত্রাসী কাজ এগুলো কিন্তু করা অভ্যস্ত না। মানুষ বিরুদ্ধে পছন্দ করে, কিন্তু নাশকতাটা পছন্দ করে। এইটা একটা বড় মেসেজ। দুর্নীতি পছন্দ করে না, এটা বড় মেসেজ। আরেকটা মেসেজ তারা দিয়েছে যে সাম্প্রদায়িকতা পছন্দ করে না। যারা করে তারা এই সাম্প্রতিক দল একটা ছিল, তাদেরকে প্রায় 25,000-26,000-এর মতো ভোট দিয়েছে। যারা ধর্মীয় ভিত্তিতে দল করতে চায়, ধর্মীয় আদর্শ নিয়ে, তাদের ভোট কিন্তু তারা দিয়েছে। সেটা বোঝা গেছে যে আমাদের সেটার সমর্থক 11 লক্ষ ভোটের মধ্যে, বা যে মানে 6 লক্ষ ভোট উপস্থিত ছিল তার মধ্যে কত পার্সেন্ট। কাজেই এগুলো পরিষ্কার হয়ে গেছে যে মানুষ স্বচ্ছ নির্বাচন চায় এবং উন্নয়নটা চায়। শেখ হাসিনা তিনি যে একজন সফল রাষ্ট্রনায়ক, এইটা গত 9 বছরে উন্নয়নের মাত্রা দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রোল মডেল বলেছে, উন্নয়নের রোল মডেল। এগুলো মানুষের কাছে খুব, আমি মনে করি খুব পজিটিভ একটা দিয়েছে যে এরা থাকলে উন্নয়ন হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা হয়। এইটা বোধহয় মাইন্ডসেট তাদের হয়ে গেছে, জাতীয় নির্বাচন যে করবে তারই বহিঃপ্রকাশ এটা। এবং যে কারণেই আপনি বলেছিলেন যে গাজীপুরবাসীকে, বাংলাদেশকে গাজীপুরবাসী পথ দেখাবে, সেইটা শোনা নাকি এটা এখন বলবেন না? না না, বলছি। খুব ভালোভাবে ফোকাস করেছিলেন এর আগে যে গাজীপুরের নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন, সেখানে জনগণের যে একটা বিরাট বড় সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে যে না, সরকার এখন আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি যদি আজকে মেয়র নির্বাচিত না হন, তাহলে এখানে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, কিংবা উন্নয়ন কর্মকাণ্ড এত অল হবে না। এই আশঙ্কাটা কিন্তু ওয়ান অফ দ্য রিজনস যার দরুন জাহাঙ্গীর আলম সাহেবকে এখানে বিজয়ী হতে সাহায্য করেছে। 35 বছর, 12 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 23 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তার মধ্যে মাত্র বঙ্গবন্ধুর সময় 2 বছর, আর শেখ হাসিনার মতো 5 বছর, এই 7 বছর ছিলাম সরকারি দল। আর এই 35 বছরের 28 বছরেই আমি ছিলাম বিরোধী দলের চেয়ারম্যান। কাজেই মানে মানুষ কিন্তু কাজ সরকারি দলকে ভোট দেয় তাও ঠিক নয়, দেয় মানুষ ভোট দেয় জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে। কারণ যে এখন বিএনপির যে অবস্থানটা ছিল মানুষের কাছে, এককালে এটা নিঃসন্দেহে জনপ্রিয় ছিল। তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার মূল কারণ 14 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সন্ত্রাসমূলক কাজ করা এবং দুর্নীতি। এই তিনটে আমি মনে করি। এই আমরা জাফরুল্লাহ স্যারের কাছ থেকে এই তিনটা কারণ শুনে নিব। তাদের জনপ্রিয়তা অনেক ধস নেমেছে, এটা আমি মনে করি। আমরা জাফরুল্লাহ স্যারকে একটু সময় দিতে চাই, কারণ আমাদের একটা ছোট বিরতি নেবে, অল্প সময়ের জন্য স্যারের কাছে আসতে চাই না। গোলাম রহমান স্যার, আসলে যদি একই প্রশ্ন যে এই নির্বাচন গাজীপুর থেকে গণমাধ্যমের কিছু শেখার আছে কিনা? শেখার আছে প্রতিটি কর্মকাণ্ড থেকেই। গণমাধ্যম, আমরা ঢালাওভাবে গণমাধ্যমকে শুধু দোষারোপ করে লাভ নেই। গণমাধ্যম গণতান্ত্রিক চর্চার একটি অন্যতম প্রতিষ্ঠান। সুতরাং এই গণতান্ত্রিক চর্চা যদি আমরা সুস্থভাবে না করতে পারি, গণমাধ্যমও গণতান্ত্রিক চর্চা সুস্থভাবে না হলে আমাদের গণমাধ্যমও সুস্থ চর্চা থাকবে না। এখন গণমাধ্যমকে বুঝতে হবে যে তারা কি শুধু মুখরোচক সংবাদ পরিবেশন করবেন নাকি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। তারা কি শুধু তাদের টিআরপি রেটিং বাড়াবেন, কিংবা শুধু বিজ্ঞাপন আকৃষ্ট করা কিংবা পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি করার চিন্তা করবেন, নাকি শুধু এন্টি এস্টাবলিশমেন্ট কিংবা এন্টি গভর্নমেন্ট একটি রোল প্লে করবেন। রোল প্লে করে দেশের 12টা বাজিয়ে দিবেন। শুধু এই রোল প্লে করে দেশের উন্নয়নকে বঞ্চিত করার সুযোগ নেই। গণমাধ্যমের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ কিন্তু এত বোকা নয়। আজকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হচ্ছে, এটা কিন্তু সংসদ নির্বাচন নয়।
এবং স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত বেশি থাকে, এটা বুঝতে হবে। এবং এতগুলো কমিশনার এবং ওই মেয়র সমস্ত নির্বাচনের জন্য তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দলের লোক সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে, এটা বুঝতে হবে। তো সুতরাং এই যে নির্বাচনে জনগণের যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, এটা 57% হলেও আমি মনে করলাম যে এটি তুলনামূলকভাবে একটু কম হয়েছে, আরও বেশি হওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও দেখা যায় যে এখানে বিএনপি যে রাজনীতি করলো শুরু থেকে, তারা শুধু বিরোধিতার রাজনীতি করলো, তাতে করে তো জনগণের ভোট পাবে না। স্থানীয় সরকার নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রতিশ্রুতি দিতে হবে, কি কাজ করবে, কর্মসূচি দিতে হবে, জনগণের সাথে মেলবন্ধন করতে হবে, সখ্যতা তৈরি করতে হবে। সেই কাজগুলো থেকে তো তারা করেনি। তারা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাকে বিবেচনা করেছে, বুঝতে হবে। এই জায়গায় স্ট্র্যাটেজিতে ভুল রয়েছে তাদের। ডক্টর জাফরুল্লাহ সাহেব বলছিলেন কথাটি, যে তারা তাদের নিজস্ব শক্তিমত্তা কোনোটাই সেখানে সঠিকভাবে প্রয়োগ করেননি। তারা তাদের যে স্টলওয়ার্ডটা, তারা কিন্তু সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেননি। তার মানে কি? এবং তাদের যে অন্তর্কলহ, সেটাও বড় হয়ে দেখা দিয়েছে। সুতরাং সব কিছু থেকে বোঝা যায় যে এটিও এক অর্থে, যদিও আমরা স্থানীয় সরকার নির্বাচন বলছি, কিন্তু জাতীয় নির্বাচন যে হবে তার একটি প্রস্তুতি পর্বও আমরা কিন্তু বুঝে যাচ্ছি। এবং এখানে যে গণতন্ত্রের সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নেই বলা হচ্ছে, এটিও কিন্তু ঠিক নয়। অবশ্যই উন্নয়ন একটি সম্পৃক্ত হয়ে গেছে মানুষের কাছে। উন্নয়ন একটি অন্যতম বিষয়। গণতন্ত্র কেন, রাজনীতি কেন, সব কিছু তো দেশকে উন্নয়নের জন্যে, জনগণকে যেন সাধারণভাবে তারা ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে খেতে পারে, পড়তে পারে, বসবাস করতে পারে, নিশ্চিতভাবে জীবনযাপন পরিচালনা করতে পারে। সুতরাং ওই অবস্থাটা যদি না সৃষ্টি হয়, ওই অবস্থাটা যদি এনশিওর্ড না হয়, তাহলে স্বাভাবিকভাবে মানুষ কার জন্য কেন ভোট দেবে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জাফরুল্লাহ স্যারের কাছে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন এটি নিউজ এবং আমরা আছি নিডল ডাটা প্রেজেন্স পলিটিক্স ক্লাস অনুষ্ঠানে। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, সবাই একবার করে সুযোগ পাবেন। আমরা জাফরুল্লাহ স্যারের কাছে যাব, কিন্তু তার আগে ছোট্ট করে লিঙ্ক স্টুডিওতে চৌধুরী শহীদ কাদের আছেন, আমরা তার কাছে একটু শুনতে চাই। যেমনটা বলছিলেন যে আসলে এই ঘটনা থেকে বাংলাদেশের মানুষই বা কী শিখবে, বা যারা নির্বাচন রাজনীতি নিয়ে নানান ধরনের গবেষণা করেন তারাই বা কী শিখবেন, এবং সেই বার্তাটি কিন্তু গাজীপুর স্পষ্ট করে দিয়েছে। শহীদ, আপনি কি যোগ করবেন? মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, গাজীপুর সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণকে একটা পথ দেখিয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের, আমি মনে করি যে স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হবে আগামী নির্বাচন। আমরা কি উন্নয়নের মহাসড়কে থাকবো, নাকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা আবার জ্বালাও পোড়াতে ফিরে যাব? তো সেটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তবে এই নির্বাচনের একটা অনালোচিত দিক বলতে চাই, সেটা হচ্ছে সবাই বলছে যে নির্বাচনে, বিশেষ করে আমাদের জাফরুল্লাহ স্যারও বললেন যে নির্বাচনে সব ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটা কিছু হয়েছে, পুরো সুষ্ঠু হয়নি। তো ইভিএম এর দিকে আমরা একটু নজর দিই। যে কেন্দ্রগুলোতে, যেই সম্ভবত 4টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হয়েছে, সেখানের ফলাফলটা তো অবশ্যই বিশ্বাসযোগ্য। সেখানে আমরা দেখছি যে পুরো গাজীপুরের নির্বাচনের প্রতিফলন, মানে বিএনপি যত ভোট পেয়েছে তার দ্বিগুণ ভোট সেই 4টি কেন্দ্রে আওয়ামী লীগ পেয়েছে। সুতরাং নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করার আসলে আলটিমেট কোনো সুযোগ যে নি ইভিএম, সেটা আমাদেরকে খুলনায়ও দেখিয়ে দিয়েছে, সেটা আমাদেরকে গাজীপুরও দেখিয়ে দিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ গোলাম রহমান স্যার এবং চৌধুরী শহীদ কাদের, আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ। জাফরুল্লাহ স্যার, আপনার কাছে যেমনটা বলছিলেন মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে, যে 3টি ইস্যুর কথা বলছিলেন, যে 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়া, দুর্নীতি করা, আবার নির্বাচনকে নির্বাচনের মতো করে সিরিয়াসলি না নেওয়া, এই 3টি কারণেই কিন্তু বিএনপির এই পরিস্থিতি। আপনি কিভাবে দেখেন? না, ওটা দুর্নীতিতে আমি মনে করি না। দুর্নীতি তো বাংলাদেশে হয়েছে, তবে এই সরকারের অনেক দুর্নীতিকে কেউ টেক্কা দিতে পারবে না, বিনা টেন্ডারে হওয়া ইত্যাদি, ওইসবে না যাই। আর
আমি যেখানে দেখতে চাচ্ছি যে আসলে আমার মন্ত্রী কিন্তু একটা কথা সঠিকভাবেই বলেছেন, বিএনপি এখানে অনেকটা ওখানে টিসবি বসে বক্তৃতা দিয়েছে, কিন্তু এটাকে নিয়ে যে অর্গানাইজ করা তারা সবসময় ভীত সন্ত্রস্ত থেকেছে, কখন এসে গভর্নমেন্ট ধরে নিয়ে যাবে, কখন কি হবে, এটা একটা ছিল। আর দ্বিতীয়ত যেটা ছিল কাজটা আমার মনে হয় এটা আমার যখন তারা হাসান সরকার, আমি চিনি হাসান সরকারকেও চিনি, মান্নানকেও চিনি, আজমতকেও চিনি। ইনফ্যাক্ট আমি অনেক বেশি খুশি হতাম যদি আজমতকে দিয়ে এই করতো, বয়স ছিল, কিন্তু আজমত সার্বক্ষণ জাহাঙ্গীরের পাশে থেকেছে, এটা কিন্তু সত্যি কথা। আমি কয়েকবার অন্য বিভিন্ন কাজকর্মে তারা দেখেছে আজমত সারাক্ষণ তার পাশে দাঁড়িয়ে থেকেছে, দৌড়াদৌড়ি করেছে, তারা দেখেছে একটা আওয়ামী লীগ এটাকে অনেক সিরিয়াসলি নিয়েছে, এই নির্বাচনটাকে অনেক সিরিয়াসলি নিয়েছে। প্রাইম মিনিস্টার বলেছে যদি ওখানে না হলে আমি তোমাদের ইত্যাদি কারণে, কিন্তু বিএনপি আমার কাছে মনে হয়েছে যেন হাওয়া আসে হাওয়াতে চলে আসবো। আর তাছাড়া মান্নান যখন 1 লাখের বেশি ভোটে জিতেছে, এটা জানিয়ে দেই তাকে দাঁড় করায় দিলেই বোধহয় জিতে যাবে। তারপর হাসান সরকারের বড় পরিবারের লোক, কিন্তু পারিবারিক অন্তর্কলহ আছে। কিন্তু স্যার আহসানুল্লাহ হত্যা মামলার হাসান সরকারের ভাই কিন্তু আসামি, এটিও কিন্তু বড় একটি ভূমিকা পালন করেছে। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা কিন্তু কথা হয় যে আমার মতে এদেরকে একটা অনেক বেশি জবাব দিয়ে কেন তারা মান্নানকে দেয়নি। এখানে যেটা হচ্ছে কি বিএনপির একদিকে এখানে তাদের নেতাদের মধ্যে কেউ নেই, তাদের স্ট্যান্ডিং কমিটি তারা যে 10 জন আছেন তার মধ্যে 2 জন অসুস্থ, খালি সিঙ্গাপুর আর বাইরে থাকেন, বাকিদের ইটাতে তারা যে এটাকে আরও অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত ছিল আমার মতে। তারা জাতীয় কমিটির লোকজনকে নিয়ে বসা উচিত ছিল। কিন্তু স্যার ঘুরে ফিরে সেই একই কথা যে আসলে নির্বাচনে জিততে চায়নি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে এটা আমার মতে নির্বাচন জিততে চেয়েছে, আমার বুদ্ধিতে না কুলালে সেটা আমি মনে করি না। আমি কিন্তু শেষ করবো, আমি শেষ করতে চাচ্ছি। সুতরাং এইদিকে যেখানে এখানে এই ইস্যুটা নিয়ে বিএনপির অনেক বেশি সতর্ক হচ্ছে। লাস্টলি আমি একটা কথা বলতে চাই, এখানে গতবার যখন আমি এসেছিলাম কাউবয়েজ অফ র নিয়ে একটা কথা আছে, ওটা নিয়ে আমি বইটা নিব আপনার কাছ থেকে। আমি কারণ এটি অন্য প্রাসঙ্গিক হবে কিনা জানি না, কিন্তু আমি একটু বইটি আপনার কাছ থেকে একটু নিয়ে নিব। আমরা অনুষ্ঠান শেষ করব, আমি নাজমুল হুদা স্যারের মন্তব্য শুনবো এবং মাননীয় মন্ত্রীর মন্তব্য শুনবো। মাননীয় মন্ত্রী আপনার মন্তব্য দিয়ে শেষ করব, তার আগে নাজমুল হুদা আপনার যদি কিছু যুক্ত করার থাকে। যুক্ত করার আর কি থাকবে, আমার কথা হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই নির্বাচন যে পর্যায়ে হোক না কেন সুষ্ঠু এবং অবাধ হবে, জনগণের ইচ্ছার প্রতিফলনে হবে। আমরা সবসময় পিপলকে উই আর টেকিং দেম ফর এ রাইট, সব কিছু করছি কিন্তু জনগণের অধিকারের দিকে আমরা তাকাচ্ছি না। কোনো পার্টি সেদিকে যত্নবান না। আজকে তাদের যে অধিকারটা, ভোটের অধিকারটা, সেটাকে সত্যিকার অর্থে সুনিশ্চিত করার জন্যে প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের, কারণ সরকার এই দায়িত্বটা বহন করে গণতন্ত্রের সেবা হিসাবে। এবং আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইজ ডেমোক্রেসি। কাজে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে সরকারের একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে, এবং আগামীতে স্থানীয় হোক জাতীয় হোক জনগণের ইচ্ছার প্রতিফলনে নির্বাচন হোক, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। মাননীয় মন্ত্রী 1 মিনিট সময় পাবেন আপনি। আমি বলতে চাই যে রাজনীতিটা, গণতন্ত্র বলতে আমরা এই দেশে যা বুঝি সেটা একদিনের ভোটের অধিকারটা। এখন এই গণতন্ত্র হওয়া উচিত, গণতন্ত্র হচ্ছে আমার প্রতিদিনের অধিকার সংরক্ষণ করা, বিশেষ করে অর্থনৈতিক অধিকার। শুধু আপনি আমাকে ভোটের অধিকার দিলেন, আমার অর্থনৈতিক অধিকার থাকবে না। আমি কি পেলাম জাতিগতভাবে, ব্যক্তিগতভাবে না, রাষ্ট্রীয়গতভাবে আমি কি সুযোগ সুবিধা পেলাম, এটা বিগত দিনে যেটুকু দেখাচ্ছে দৃশ্যমান মানুষের কাছে ছিল, যে কোনো কারণেই হোক। আজকে মানুষ এটা 100 ভাগ 100 ভাগ, বিরোধী দলরাও গ্রামে গঞ্জে যান স্বীকার করে যে বিদ্যুৎ পেয়েছি, রাস্তা পেয়েছি, স্কুল, সব অবকাঠামোর পরিবর্তন, অর্থাৎ দৃশ্যমান তারা উন্নয়ন দেখে। তার ফলে মনে করে যে এই সরকারই এই আমাদের উন্নয়ন দিতে পারবে। এই জন্য গণতন্ত্র এবং উন্নয়নকে অপকর্ম করতে দেওয়া হয় না কেন, মিটিং করতে দেওয়া হবে না কেন, তাদের কাজটা কি, তারা খালি চায়
ষড়যন্ত্র করতে। একটা একটা ঘটনা দেখান তো যে আওয়ামী লীগ জীবন জাতীয় ব্যক্তিগতভাবে কে কোথায় না কোনো কিলিং আছে, আমি দেখাই দিই। এই যে আসন্ন মাস্টার সাহেবকে মারছে, সে কারা মারছে আপনার জানেন না, মানে এটা তো স্যার তারা হত্যাও করবে আবার মারতে থাকবে। হ্যাঁ, ওনাকে যে হত্যা করার জন্য যে 21শে আগস্ট, এটা কিভাবে দেখবেন? অর্থাৎ ওনারা হত্যা রাজনীতিকে বিশ্বাস করে বিভিন্ন সময়ই চেষ্টা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করেছে। মানুষ এটা বুঝতে পেরেছে যে এই যে এখন বিচার হচ্ছে, বিচারের মাধ্যমে সত্যটা উদ্ঘাটিত হচ্ছে যে তারা হত্যাকাণ্ডের সাথে এই সমস্ত সাথে তারা রাজনীতিকে একীভূত করেছে। সেই জন্যই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতেছে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে উন্নয়ন আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। এই অনুষ্ঠানটি রাত 3:15 এবং পরের দিন সকাল 8:15 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।